বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব বিজয়, কিন্তু এই বিজয়ের পরেও নানা রকমের অনিশ্চয়তা এখনও আছে। ইতিমধ্যেই জাতীয় সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছে যে তারা সরকার কীভাবে গঠিত হবে তার একটা রূপরেখা দেবে এবং সরকারে কারা থাকবেন সেটাও তারা ধারণা দেবেন। ইতিমধ্যেই তারা সরকার প্রধান হিসেবে নোবেল লরেট প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চাইছেন এবং তিনি সম্মতিও দিয়েছেন, সেটা তারা জানিয়েছে। সারা দেশে যে অস্বস্তিকর পরিস্থিতি, বিশেষ করে এখনো পর্যন্ত যে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটছে, সেটা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ আছে এবং সেই উদ্বেগ কোনো কোনো আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রকাশও করেছে। কিন্তু এর দুটো দিক অনেকেই বলেন, যে একটা হচ্ছে যে সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের একটা প্রকাশের মধ্যে দিয়ে ঘটেছে এবং এর মধ্যে হয়তো কিছু দুর্বৃত্ত ঢুকে পড়েছে, এটা একটা দিক। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে এবং কারো কারো ভাষায় এবং যেটা দৃশ্যমান যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছেন আপাতত, এবং তাকে কিছুটা সময় তারা দিতে চাইছেন তার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য। ভারত যে যথেষ্ট উদ্বিগ্ন সেটা বোঝা যায়। তারা সর্বদলীয় বৈঠক করেছে, মন্ত্রিসভার বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা ইতিমধ্যেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে গত পহেলা জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের সবাইকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনীতে একটা ব্যাপক রদবদল হয়েছে, কেননা বোঝাই যাচ্ছিল যে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। পুলিশ মোটামুটি তার কার্যক্রম থেকে নিজেকে অনেকখানি গুটিয়ে নিয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। তাদের মধ্যে এক ধরনের নানা রকমের কর্মবিরতির কর্মসূচিও তারা পালন করছিলেন, সেরকম একটা বার্তাও আমরা বিভিন্ন মহল থেকে পেয়েছি। সব মিলিয়ে কি আসলে হতে যাচ্ছে, এবং এটা মোটামুটিভাবে স্পষ্ট যে ভেতরে এবং বাইরের অনেক খেলোয়াড়ই এখন যথেষ্ট পরিমাণে ক্রিয়াশীল। কিন্তু আন্দোলনকারী ছাত্ররা যেটা বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তারা সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট বা সহযোগিতায় কোনো সরকার দেখতে চায় না, এবং বাংলাদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত, বা যতদিন না নির্বাচিত জনপ্রতিনিধিরা, জনগণের প্রতিনিধিরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন। বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছে এবং তারা বুধবারে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। একজন মন্ত্রী বিমানবন্দর দিয়ে যাবার সময় তাকে গ্রেফতার করা হয়েছে, এই খবরও আমরা পেয়েছি। বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম বিক্ষুব্ধ জনতার দ্বারা আক্রান্ত হয়েছে, কোনো কোনো গণমাধ্যমের কার্যক্রম বন্ধ রয়েছে। সব মিলিয়ে এই সব পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন, এই সাম্প্রতিক আন্দোলনে নিঃসন্দেহে বাংলাদেশে হিরো বলতে যাদেরকে বোঝায় এবং যাদের কারণে এই আন্দোলন সফল হয়েছে, তারা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ, ছাত্রছাত্রীরা, এবং অনেকের রক্তদান আত্মদানের কথা আমরা জানি। কিন্তু এর বাইরেও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন নাগরিক সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং সেখানে অনেকেই আমরা দেখছি যে তারা সামনের সারিতে একটা উজ্জ্বল ভূমিকা পালন করবার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে 15 বছর যে শাসন জগদ্দল পাথরের মতো ছিল, চেপে বসেছিল, সেই শাসন আমলে, অর্থাৎ এই 15 বছরের সরকারের 15 বছর 7 মাসের শাসনকালে কিছু মানুষ কনসিস্টেন্টলি, ক্রমাগতভাবে, ধারাবাহিকভাবে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, নানান দমন পীড়ন সহ্য করেও, এবং যারা সময় বুঝে প্রকাশিত হননি, আবার সময় বুঝে লুকিয়েও পড়েননি, এরকম কিছু মানুষ আছে বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে। বেশ কয়েকজন আছেন যারা এই পুরো প্রক্রিয়ায় এখন আর খুব একটা তাদের নাম উচ্চারিত হয় না, যদিও তারা তাদের কার্যক্রমগুলো অব্যাহতভাবে পরিচালনা করছেন। সেরকম দুজন আমার সঙ্গে আজকে এই আলোচনায় যোগ দিচ্ছেন। আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদুর রহমান একজন, আমি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত প্রভাবশালী মানুষ, আর নিজে নিয়মিত কথা বলছেন নিজস্ব
ইউটিউব চ্যানেলে লেখালেখি করছেন দীর্ঘদিন যাবৎ। খানিকটা রাজনীতির সঙ্গে তার সংস্রব আছে। আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যুক্ত হচ্ছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, কি তত্ত্ববিদ হিসেবে সুপরিচিতি থাকলেও একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিএসের চেয়ারম্যান। স্বাগত আপনাদের দুজনকেই এবং অভিনন্দন আপনাদের দুজনকেই। আমি জাস্ট সূচনায় আপনাদের প্রতিক্রিয়া অনুভূতি শুনতে চাইব। আপনারা যদি জাস্ট 5 মিনিট করে বলেন যে পুরো বিষয়টিতে 36 দিনের একটা মুভমেন্ট, যেটা আমরা 15 বছর 7 মাসে প্র্যাকটিস 6 মাসে কিছু করতে পারিনি, 36 দিনে শুধুমাত্র তরুণ ছাত্র সমাজ, যাদের সেই অর্থে রাজনৈতিক পরিচয় নেই এবং বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ অভূতপূর্ব, আমি বলবো অনেকের জীবনদান, মানে সরকারি হিসাব মানে পত্রপত্রিকার হিসেব অনুযায়ী সংখ্যাটা হয়তো 500-600 দাঁড়াবে, কিন্তু এর বাইরে বেসরকারি হিসাবে হয়তো সংখ্যা অনেক অজানা। বহু মানুষের বহু ত্যাগ, আত্মদান সব মিলিয়ে যে ঘটনার জন্ম দিল বাংলাদেশ, দক্ষিণ এশিয়া তো বিরল, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসেও বিরল একটি ঘটনা হবে। সো আপনাদের টেক কি আমি একটু শুনতে চাই। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, আমি পরে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর কাছে যেতে চাই। ধন্যবাদ। মানে আমরা একটা কথা খুব ব্যবহার করছি, চারদিকে দ্বিতীয় স্বাধীনতা বা বিজয় বলা হচ্ছে। আমি যদি দুটো দিনকে তুলনা করতে চাই, আমাকে কারোর কাছে অফেন্সিভ মনে হতে পারে, তারপর আমি কথা খুব সরাসরি বলতে পছন্দ করি। আমাদের মুক্তিযুদ্ধ বিরাট ব্যাপার, আমাদের বিরাট অর্জন, আমরা একটা রাষ্ট্র পেয়েছি। কিন্তু আমরা যদি অত্যাচার নিপীড়নের তুলনা করি, পাকিস্তান আমলে আমাদের যে অত্যাচার নিপীড়ন ছিল 69-এর পর এবং শোষণ বঞ্চনা যা ছিল, আপনি 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয় পেল সোনার বাংলা শ্মশান কেন একটা পোস্টার দিয়ে, যেখানে কিছু ফিনান্সিয়াল আর ইকোনমিক ডিসপ্যারিটি আপনি দেখাচ্ছেন, কিছু চাকরির কিছু সমস্যা দেখাচ্ছেন। আমি ক্লেম করছি আওয়ামী লীগের এই বিভৎস স্বৈরশাসনের কালে রাষ্ট্রের নাগরিকরা, ওই সময় আমরা পূর্ব পাকিস্তানের মানুষরা বা নাগরিকরা যে পরিমাণ সংকটের মধ্যে ছিলাম তার চাইতে অনেক বেশি খারাপ ছিলাম। ধরুন একটা ছোট উদাহরণ দিই, ওই সময় তো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ প্রটেস্ট করছিল, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, বহু কিছু করেছে। আপনি কি কোনোদিন শুনেছেন কাউকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলেছে? এরপর একটা ক্রস ফায়ারের গল্প বলছে, গ্রেফতার হয়েছে, প্রচুর গ্রেফতার করা গেছে। আপনি যদি রাজনীতি করেন বা যে কোনো একজন অ্যাক্টিভিস্টের মনে সর্বোচ্চ ভয় ছিল আমি গ্রেফতার হতে পারি। কেউ এটা ভাবেননি আমাকে গুম করে ফেলা হবে, আমাকে খুন করে ফেলতে পারে এনি গিভেন টাইম, এনি গিভেন মোমেন্ট। আপনাকে গায়েবী মামলা বলে কিছু একটার মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে, যার জন্য আপনি বছরের পর বছর জেলে থাকবেন, বছরের পর বছর আপনাকে কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে হবে। আপনার ওই ভয় ছিল না। সো এই পরিস্থিতি দেশে ঠেকেছে, পলিটিক্স করার প্রয়োজন নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ৬২ জন শিশুকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাড়ার দোকানে শেখ হাসিনা সম্পর্কে সামান্য কিছু সমালোচনার কথা লিখেছে, পিটিয়ে পুলিশকে দিয়েছে, পুলিশ মামলা দিয়ে, তার বিরুদ্ধে তো সাধারণ আইনেই মামলা হওয়ার কথা ছিল না, তাকে মামলা দিয়েছে। মানে এই পরিমাণ নিপীড়নের পরিস্থিতি ৭১ পূর্ব পাকিস্তানে ছিল বলে আমি বিশ্বাস করি না। আমার জন্ম তার অনেক পরে, কিন্তু আমরা তো হিস্ট্রিতে যতটুকু পড়ি সেই হিস্ট্রি দেখে আমি এটুকু বুঝতে পারি। সুতরাং এই যে ফিলিং, মুক্তির ফিলিং, বিজয়ের ফিলিং, আমি এটাকে ওইটার সাথে মানে এটার সাথে কম অন্তত মানতে রাজি নই, ইফ নট মোর। সমান তো বটেই, বেশি না হলেও। কেউ বলবেন যে ওই সময় তো আমরা পরাধীন না, সরি, আমরা ওই সময় স্বাধীন দেশ ছিলাম, ওই সময়ও পাকিস্তান ছিলাম, পাকিস্তান তার একটা অংশের ওপরে অপারেশন চালিয়েছে, আমরা তো তখন স্বাধীন দেশ। একই গল্প, একই স্টোরি। ডিফারেন্স হচ্ছে শাসক বদলেছে। আগে ভিন্ন ভাষী মানুষ ছিলেন, এখন আমার বাংলা ভাষী মানুষ ছিল। সো ব্যাপারটা কি এইরকম না, ওই যে দেং জিয়াওপিংয়ের, মাও জেদংয়ের নাম, দেং জিয়াওপিং যখন তার অর্থনীতি শুরু করেন, সংস্কার শুরু করেন, তখন ওনার প্রসেস নিয়ে যখন খুব সমালোচনা হচ্ছে, তখন উনি একটা বিখ্যাত উক্তি করেছিলেন, বেড়াল কালো না সাদা বিষয় না, ইঁদুর ধরতে পারে কিনা সেটাই। এখন আমি ঠিক একইভাবে বলতে চাই, শোষক উর্দু ভাষী না বাংলা ভাষী ম্যাটার করে না, শোষক শোষকই। সো বাংলা ভাষী শোষকও যদি উর্দু ভাষী শোষকের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর হয়, সেটা তার চাইতে বেশি পরিত্যাজ্য। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড। সো এই বিজয়টাকে আমি অনেক বড় করে দেখতে চাই। আর একটা দুটো জিনিস একটু যোগ করি, সেটা হচ্ছে অনেকের মধ্যে আস্থা বিশ্বাস ছিল না। আমি অন্তত একটা জিনিস নিয়ে বিশ্বাস হারাইনি হিস্ট্রি থেকে। আমি অনেক জায়গায়, বিশেষ করে তিউনিসিয়াতে যা ঘটেছিল সেই গল্পটা, বুয়াজিজির গায়ে আগুন দেওয়ার গল্প বলেছি। মানে শেখ হাসিনা তো আমরা যদি প্রথম নির্বাচনটাকে জেনুইনলি ধরি, সো 14 পর থেকে হলেও 10 বছরের স্বৈরাচার, আরও বেশি সময় স্বৈরাচার ছিলেন বেলনানি, 23 বা 24 বছর।
হি ওয়াজ ভেরি কমফোর্টেবল। কিন্তু একটা ঘটনা যেটা আসলে তার পদত্যাগ চেয়ে শুরু হয় নাই, শুরু হয়েছিল একজন ফুড স্ট্রিট ভেন্ডার তার গায়ে আগুন দিয়েছিল সেটা থেকে। পরে যেটা হয়, মানুষের মধ্যে তো আপনি বারুদ জমিয়েছেন ওভার দ্য ইয়ার্স, সেগুলো সব একসাথে বিস্ফোরিত হয়েছে। এবারও যেটা দাঁড়ালো কোটা মুভমেন্ট ছিল, পরবর্তীতে আমি সিরিয়াসলি বিশ্বাস করি আমরা এটাকে নিশ্চিতভাবে তাদের প্রতি আমাদের অসীম শ্রদ্ধা, আমরা তাদেরকে সেটা জানাবো। কিন্তু একটা পর্যায়ে গিয়ে জনসাধারণ যদি মারাত্মকভাবে তাদের সাথে ইনভলভড না হতো, যাত্রাবাড়িতে, তারপর ঢাকার ভেতরে আমরা যদি চিন্তা করি বনশ্রীতে, বাড্ডায়, তারপর উত্তরা এলাকায় যা যা হয়েছে একটা সময়, সেগুলো সাধারণ মানুষ পুরোপুরি ইনভলভ না হলে কিন্তু হতো না। হয়েছে মানুষের আগুন, এমনকি আওয়ামী লীগ একটা শব্দকে নিয়ে খুব তাচ্ছিল্য করেছে যে টোকাইরা এসছে, ছিন্নমূল মানুষ, টোকাই, গণমাধ্যম, টোকাই শব্দটা ব্যবহার করেছে, গণমাধ্যমে সেটা ব্যবহার করেছে, করে সেই শব্দ ব্যবহার করেছে। ইয়াস, এই দেশে তথাকথিত উন্নয়নের দেশে টোকাই তাদের ভাষায় আছে। এবং তারা যখন বলে যে 100-200 টাকা দিয়ে, আমি পন্থী অনেক তথাকথিত ইউনিভার্সিটি টিচার এবং সাংবাদিক যারা আদতে ওই দল করেন কিন্তু আসেন এক ধরনের নিরপেক্ষতার মুখোশ ধরে, তারা বলছেন ওদেরকে 100-200 টাকা দিয়ে এটা করানো গেছে। আমি একটা পাল্টা প্রশ্ন করেছি তখনই, সকল উন্নয়নের বাংলাদেশে আপনি জান দিয়ে দেবে এরকম একটা ঘটনা 200 টাকা দিয়ে আপনি কাউকে পাঠিয়ে দিতে পারেন। সো আপনার উন্নয়নের ন্যারেটিভ যাতে নষ্ট হয় আপনি তো দেখেন। এবং এটাও খুব সিগনিফিক্যান্ট ব্যাপার জিল্লুর ভাই, সেটা হলো এই যে মানুষ বিপক্ষে দাঁড়িয়ে গেল, তারা ঢিল, গুলতি, লাঠি হাতে। আমাদের রাজনৈতিক ইতিহাসে পুলিশের দিকে ককটেল মারা হলো বিরোধীদের ন্যূনতম একটা চর্চা, যে পুলিশকে কন্টেইন করার জন্য হাতে দেশীয় অস্ত্র টস্ত্র দিয়ে পাইপ গান, আমরা এসব পাইপ গান উদ্ধার, এলজি উদ্ধার, একটা গুলি না, একটা ককটেল না, মানুষ স্রেফ বুক পেতে দিয়েছে এই নিপীড়ক গুলির বিরুদ্ধে। এবং এইরকম একটা আন্দোলন পৃথিবীর ইতিহাসে আই ডু ক্লেম হয় নাই। সো এইরকম একটা বিজয়, এই বিজয়টার কোনো রকম কোনো তুলনা নাই। এবং একটা জিনিস একটু বলে শেষ করি এই দফা, আপনি যখন বলছিলেন যে শেখ হাসিনা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পরে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, আমার একটা জোক মনে পড়লো, এটা দিয়ে এই পর্বটা শেষ করি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কেজিবি অফিসে একজন ফোন করছে, হ্যালো এটা কেজিবি অফিস? তো বলছে না, কেজিবি অফিস নেই, আমরা জানি এটা পরে এফএসবি হয়ে গেছে। আবার ফোন করেছে, 3-4 বার করার পর যে ফোন ধরছে ও জানে একই ভয়েস। তো ভাই আপনি এতবার ফোন করছেন কেন? বলছি না কেজিবি নাই। বলে কথাটা শুনতে আমার খুব ভালো লাগছে। আমার ইচ্ছা হচ্ছে আপনাকে বারবার বলাই যে সাবেক প্রধানমন্ত্রী বারবার বলুন, আমরা একটু শুনি। জি, আমরা তো ধরে নিয়েছিলাম যে আজীবনের পার্মানেন্টলি থাকবেন উনি। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ। একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে। 52, 71, 1990 আন্দোলন, তার সাথে যুক্ত হলো 2024 সনের এই গণ অভ্যুত্থান। এটা ঠিকই এ ধরনের একটা বিশাল অসাধারণ কাজ কোনো রকম ভায়োলেন্স ছাড়া হয়েছে। ভায়োলেন্স হয়েছে, কিন্তু সেই ভায়োলেন্স করেছে পুলিশ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, এরা প্রচণ্ড ভায়োলেন্স করেছে, যে ভায়োলেন্সের তুলনা অনেক ক্ষেত্রেই সেই 71-এর মতোই হয়েছে। যেমন আপনি ধরুন যে হেলিকপ্টার থেকে নিরস্ত্র নিরীহ জনসাধারণের উপরে গুলি চালানো হয়েছে, মেশিন গান দিয়ে গুলি করা হয়েছে। এই কথা বহু বছর, বহু শতক, এমনকি 200-400 বছর পরেও এই কথাটা আসবে যে একজন শাসক ছিলেন, একজন নারী শাসক ছিলেন, যিনি তার রাজধানীতে তার জনসাধারণের উপরে তিনি হেলিকপ্টার দিয়ে গণহত্যা চালিয়েছিলেন। আজকে আমরা যেটা দেখি যে গণকবর আবিষ্কৃত হচ্ছে। যারা 71-এর পরে, যাদের 71-এর আগে যাদের জন্ম হয়েছে, তারা কিন্তু এই বিষয়টার সাথে এক ধরনের সাদৃশ্য খুঁজে পায় যে বহুদিন পর্যন্ত 71-এ যেসব গণকবর করা হয়েছিল সেগুলি কিন্তু একটা একটা করে বের হয়ে আসছিল বিভিন্ন ঘটনায়। কেউ পুকুর কাটতে গেছে, কেউ চাষ করতে গেছে, ঘর করতে গেছে, তখন দেখা যাচ্ছে যে সেই সব জায়গায় আপনার এই বাঙালির সেই হাড় বোর গণকবর। ঠিক তেমনি আমরা দেখতেছি যে রায়ের বাজারে যে গণকবর, এখন শোনা গেল যে সংসদ ভবনে একটা গণকবর পাওয়া গেছে। সেখানে কিশোর স্কুলের বই ব্যাগ পিছনে গুলি করে তাদের হত্যা করে মাটি চাপা দিয়ে আছে। কি নৃশংসতা! যে পবিত্র সংসদ, সেই সংসদ চত্বরে
নিরীহ জনগণকে গুলি করে যদি মাটি চাপা দিয়ে রাখা হয়, গণকবর করা হয়, তার থেকে এটা তো কেবলমাত্র সেই গেস্টাপো হিটলারের নাৎসি ফ্যাসিজমের সাথেই তুলনীয়। এই যুগে, এই আধুনিক এই একবিংশ শতাব্দীতে এরকম একটা নৃশংস সরকার কিভাবে আপনার ট্রেট করলো এই ধরনের অত্যাচার, নিপীড়ন, এটা একটা হয়তো একটা স্টাডি হবে। একজন বৃদ্ধা মহিলা তিনি কিভাবে 18 কোটি লোককে বন্দি করে, হত্যা করে, খুন করে, লুটপাট করে এতদিন উনি থাকলেন কিভাবে, এই জিনিসটা কিন্তু আমার মাথায় মাঝে মাঝে। কিন্তু আর একটা জিনিস তখন ভাবি যে এই ধরনের একটা শেখ হাসিনার ক্ষমতা কি? কোনো ক্ষমতাই নাই, তাদের কোনো জনভিত্তিই ছিল না শেষে, একেবারেই ছিল না শেষের দিকে এসে। তারপরেও সে এত অত্যাচার, এই শক্তি কোথায় পেল? এই শক্তি পেল প্রতিবেশী দেশ ভারত থেকে। ভারত এই ডাকিনী মহিলাকে, এই নৃশংস মহিলাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের তরুণদের বুকের রক্ত ঝরিয়েছে। এইটা একটা শিক্ষা যে প্রতিবেশী দেশ যখন তার নিজস্ব স্বার্থে এই সব লেন্দুক দর্জিদেরকে আপনার নিয়োজিত করেন, তাদের পেরোলে রাখেন, তারা যে কি ধরনের নৃশংসতা করতে পারে সেটাও আমাদের দেখতে হবে। আমাদের এটাও দেখতে হবে এখন যে ভারতীয় যেসব অনুগত ছদ্মবেশী বুদ্ধিজীবী বলেন, রাজনীতিবিদ বলেন, সুশীল বলেন, কুশীল বলেন, তারা কিন্তু ঘুরঘুর করছেন আবার সেই ক্ষমতায় আসার জন্য। এইখানে আপনি যে কথাটা বললেন যে আন্দোলন যখন গণহত্যা চলছে সবাই কিন্তু চুপ ছিল, সামান্য কিছু লোক কিন্তু এটা প্রতিবাদ করেছে, সামান্য কিছু বুদ্ধিজীবী। সেই সব বুদ্ধিজীবীরা যখন দেখলেন যে এই সরকার আর টিকবে না, শেখ হাসিনা টিকবে না, তখন তারা একে একে গর্ত থেকে বেরিয়ে আসলেন। এখন গর্ত থেকে বেরিয়ে এসে তাদের হাত ডাকে একেবারে প্রকম্পিত হচ্ছে বাংলাদেশ। আমি মনে করি যে আমাদের যারা জনগণ, এই যে ছাত্র সমাজ, সবাই এই বিষয়টা নিতে হবে যে তারা যখন গণহত্যা শুরু হলো, সুনির্দিষ্টভাবে গণহত্যা শুরু হয়েছে, সেই সময় তারা কোথায় ছিলেন? তারা কি এসে দাঁড়িয়েছিলেন? তারা কখন এসে দাঁড়িয়েছিলেন? কেন দাঁড়িয়ে আসছিলেন? তারা কার পরামর্শে এইখানে আসছেন? এইখানে তাদেরকে কে এই মাঠে নামাইছে? এই জিনিসগুলি জানা দরকার এই কারণে যে এই সব লেন্দুক দর্জিরা আগে ছিল একজন দর্জি, এখন হচ্ছে বহু এই সুযোগ সন্ধানী। এরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু বাঙালি জাতির ভাগ্যে দুর্যোগের ঘরঘটা আরো বেশি ঘনীভূত হবে। আমাদের সতর্ক থাকতে হবে। জাতীয় মুক্তির আন্দোলন শুরু হয়েছে। আমি আসছি আবার আপনার কাছে। ডক্টর জাহিদুর রহমান, যেহেতু ডক্টর চৌধুরী ভারতের প্রসঙ্গটা টানলেনি, এবং ভারতও আমাদের রাজনীতিতে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ, যেভাবেই দেখি না কেন, সাম্প্রতিককালে এই মুভমেন্টের পরে বা বিজয়ের পরে যা কিছু হচ্ছে, অনেকেরই ধারণা যে ভারত খুব ভীষণভাবে এই প্রক্রিয়ার মধ্যে আছে, এবং শেখ হাসিনা যেহেতু ভারতে গেছেন, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তাকে ভারত হয়তো রেস্কিউ করেছে, এবং যেহেতু পশ্চিমে যাবার তার কোনো সুযোগ নেই। অলরেডি আমরা জানি যে যুক্তরাষ্ট্র তার ভিসা রিভোক করেছে। মন্ত্রিসভার বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, পরের দিন সর্বদলীয় বৈঠক করেছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন যে শেখ হাসিনাকে তারা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য কিছুটা সময় দিতে চান। সো আসলে কি বার্তা? এবং আপনি দেখেন গত 2 রাত ধরে মানুষের মধ্যে অনেক আতঙ্ক, তারা বলছে এই এজেন্সি ওই এজেন্সি এরা কাজ করছে। তার আগে অনেকগুলো রিউমারও ছিল, আমি বলবো প্রোপাগান্ডাও ছিল হয়তো, কিন্তু মূল বিষয় হচ্ছে যে ভারতকে আসলে যে সরকার এখন গঠিত হতে যাচ্ছে, যদিও বাংলাদেশের এখনকার সিচুয়েশনটা অনেকটা 1975 সালের নভেম্বরের মতো, অনেক কিছুই অনিশ্চিত এখনো পর্যন্ত, কি হবে কি হবে না। এবং সেই সময় 3 দিন সরকার ছিল না, বাংলাদেশ অবশ্য দ্বিতীয় দিন পার করছে মোটামুটিভাবে আমরা বলতে পারি সরকারবিহীন অবস্থায়। অন্য যারা দায়িত্বে আছেন, রাষ্ট্রপতি বা অন্যান্য জায়গায়, অনেককে নিয়ে মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, হয়তো সব একভাবে আমরা শুদ্ধ করতে পারবো না। কিন্তু আপনি কি মনে করেন যে ভারতের সঙ্গে এনগেজমেন্টটা কী হওয়া উচিত? নতুন সরকারের খুব দ্রুততার সঙ্গে ভারতকে কি বার্তা দেওয়া উচিত? এবং ভারতকে আমরা মাইনাস করতে পারবো না, কিন্তু ভারতকে আবার হোস্টাইল করাও
করেও যেহেতু অনেক বড় প্রতিবেশী কতখানি কি করতে পারবো সব মিলিয়ে আপনার কাছে, এবং তাদের বয়ানের মধ্যে তারা দীর্ঘদিন এই আন্দোলনকালে কিন্তু চুপ ছিল। আমরা লক্ষ্য করলাম শেষ দিকে এসে তাদের গণমাধ্যম বুদ্ধিজীবীরা দুটো ভাগে ভাগ হলো, একটা শেখ হাসিনার পক্ষ নিল, তার শাসনের পক্ষ নিল, আরেকটা ছাত্রদের পক্ষ নিয়ে কথাবার্তা বলবার চেষ্টা। এবং এমনও তারা বলেছেন যে স্বাধীনতার এই বয়ান এখন আর মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশের কিছু চলবে না, চলা উচিত নয় 53 বছরে, সেটাও ভারতীয় বিশেষজ্ঞরা বলছে। সো আমি এখন বুঝতে চাই যে আসলে কী হওয়া উচিত। এবং এখন তারা আবার বলছে যে এটা ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে, কোনো মিডিয়া বলতে শুরু করেছে ইতিমধ্যে যে আন্দোলনকারীরা হচ্ছে এবং জামাত শিবির এরা অ্যান্টাই ভারত ফোর্স আসলে সামনে চলে এসছে। একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এখন এটা নিয়ে ডিল করা। মানে ভারতের, মানে আমি খুব সন্দিহান ফ্র্যাঙ্কলি স্পিকিং, ভারত মেসেজ নেবে কিনা। ভারতের মেসেজ নেওয়ার মতো অনেকগুলো ঘটনা এই দক্ষিণ এশিয়াতে এর আগে হয়েছে। আমি একটা প্রিভিয়াস এক্সাম্পল দিই। 2016 সালে আমি ভুল না করলে নেপালে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়। নেপাল তাদের তখন নতুন কনস্টিটিউশন তৈরি করে। সেই কনস্টিটিউশনে তারা যেটা করেছিল, ওদের যে সমতল ভূমি অঞ্চল, এটাকে তরাই অঞ্চল বলে, সেটাকে ভাগ করে করে ওদের পাহাড়ি অঞ্চলের সাথে মিলিয়ে দিয়েছিল। ভারত বলছে তরাই অঞ্চল নিয়ে আলাদা প্রভিন্স হতে হবে নেপালের কনস্টিটিউশনে। এটা স্বাধীন দেশ, সে এটা মানে নাই, সে সার্বভৌম দেশ, তারা মাত্র রাজতন্ত্র থেকে উঠে আসলো। ভূমিকম্পের 6 মাসের মধ্যে ভারত ওখানে একটা ল্যান্ড ব্লকেট দেয়। মানবিক বিপর্যয় তৈরি হয়েছিল এরকম একটা দেশের উপরে, এটা দিয়ে তারা চাপ দিতে চেয়েছিল। ফলে চরমভাবে বিগড়ে গেল নেপাল। নেপাল আজও ভারত তার ফুটপ্রিন্ট ঠিক করতে পারে নাই, অথচ রাষ্ট্রীয়ভাবে একটা হিন্দু রাষ্ট্র নেপাল। তো আপনি শিখেছেন কি? শেখেন নাই। আমি ধরে ধরে আরও উদাহরণ দিতে পারি, মলদ্বীপসে কি হয়েছে, শ্রীলঙ্কায় কি হয়েছে, ইটস দ্য সেম স্টোরি এভরিওয়্যার। বাংলাদেশে যে ঘটনা ঘটতে যাচ্ছে, এই যে বললেন আমরা কন্টিনিউয়াসলি আসলে কথা বলেছি তো, লিখেছি তো, এমনকি গত নির্বাচনের আগে ভারতের বেশ কয়েকটা সিগনিফিক্যান্ট পোর্টাল বা নিউজ পেপার শুধু অপিনিয়ন না, এডিটোরিয়াল লিখেছে অন্তত 2টো গুরুত্বপূর্ণ নিউজ পেপারে যে এক ঝুড়িতে সব ডিম রাখা ভারতের জন্য ঠিক হচ্ছে না। এখন এই ঘটনাটা ঘটলো এবং এরপরও কি ভারত সঠিকভাবে রেসপন্ড করছে? তারা শেখ হাসিনাকে তাদের ওখানে যেতে দিয়েছেন, তাকে থাকতে দিয়েছেন, তার কর্মপন্থা ঠিক করতে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি আলোচনা আছে। এবং এখনও যদি এই ব্রুটালিটির পর মানুষ যা অর্জন করেছে সেটাকে হোল হার্টেডলি স্বীকৃতি দিয়ে, এই যে আজকে তারা প্রাথমিকভাবে কথাবার্তা বলছে, আজও কি এটাকে তারা স্পষ্টভাবে স্বীকৃতি দিয়েছে? তারা কি এটা নিয়ে করেছে, ওটাকে মেনে নিয়েছে? নেয়নি। আপনি যে কথাটা বলছেন আমি একমত আপনার সাথে, এবং আমি একটা কথা প্রায় বলি, সেটা হচ্ছে জিওপলিটিক্সে একটা আলোচনা আছে, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। ফাইন, আমরা ভারতকে পাল্টাতে পারবো না, ভারত বিরাট দেশ, বিরাট পাওয়ার, ফ্রেন্ড পাল্টাতে পারি। এ কথাটা কিন্তু উল্টো দিক থেকেও সত্য, ভারতও বাংলাদেশকে পাল্টাতে পারবে। সো আপনি আপনার ম্যাপ আঁকলে যেখানে বাংলাদেশের ম্যাপ আঁকা হয়ে যায়, পেটের মধ্যে এরকম একটা দেশ যেখানে মানুষকে আপনি তীব্র বিদ্বেষী এবং আপনাকে ঘৃণা করে এরকম মানুষে পরিণত করেছেন, সেই জিনিসটা আপনি করলেন। শুধু সেটা না, ইভেন যখন শেখ হাসিনা এইরকম বল প্রয়োগ করছেন, করতে পারছেন, মানুষ সত্য মিথ্যা ডিফারেন্ট আলোচনা, মানুষ প্রত্যেকটাকে ভারতের এন্ডোর্সমেন্ট হিসাবে দেখার চেষ্টা করেছে। মানুষ মনে করেছে তার সাপোর্ট আছে বলে এই ব্রুটালিটি চালাতে পেরেছে। মানুষ মনে করেছে মিলিটারিও শেষ পর্যন্ত তার কথা শুনেছে, কারণ এর পেছনে ভারত আছে। শেষ দিন আওয়ামী লীগকে মাঠে নামিয়ে উনি যেদিন ব্রুটালিটি চালাতে পারলেন, সেদিনও উনি এটা পেরেছেন। সব কিছু কিন্তু ওভাবে রিলেট করে। ভারতের এই বাস্তবতা বুঝতে হবে তো। কিন্তু আমি খুব অবাক হয়ে দেখি এই ঘটনার পরও সরকারিভাবে বলা না হোক, আমি একটা স্পেসিফিক টিভি চ্যানেলের নাম বলি, রিপাবলিক বাংলা। এটা অত্যন্ত, অর্ণব গোস্বামীকে আমরা খুব ভালো মতো চিনি, তার অধীনের, সে কীরকম বিজেপির প্রোপাগ্যান্ডার মানে একদম গোয়েবলস বলতে পারি আমরা, তারা বাংলাদেশকে দেখাচ্ছে। এবং আমি বেশ কিছুটা দেখলাম, মানে এইরকম ঢঙে কোনো নিউজ প্রেজেন্টেশন হতে পারে আমি আসলে ধারণা করতে পারিনি। একটা ছোট উদাহরণ দিই, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, তুলনা করছেন বামিয়ানে। আমাদের মনে আছে তালেবানরা যখন প্রথম পাওয়ারে আসলো, পাহাড় কেটে বানানো যে বৌদ্ধ মূর্তি ছিল, বুদ্ধ মূর্তিগুলো ভেঙেছিল তারা, সেটার সাথে তুলনা করছেন। মজাটা হলো এই জায়গায় এখানে কি পরিমাণ অর্ধসত্য আছে এবং কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা আছে। উদাহরণ দিই, তালেবানরা মনে করে কোনো মূর্তি থাকতে পারবে না, ভাস্কর্য মানে মূর্তি থাকতে পারবে, তারা সব ভেঙে ফেলেছে। এবং সত্যিকার অর্থে বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো ভেঙে ফেলা পৃথিবীর হেরিটেজের জন্য একটা মারাত্মক ক্ষতি। সো ওই ফিলোসফি আর মুজিবের মূর্তি ভাঙা কি একই? ঢাকা শহরে আরও অনেক ভাস্কর্য আছে, রাজু ভাস্কর্য আছে, অপরাজেয় বাংলা আছে, কোনোটা কি ভাঙা হয়েছে? তারা মুজিবকে ভাঙা দিয়ে বোঝাতে যাচ্ছে ও কিন্তু তালেবান হয়ে গেছে। অথচ আপনি প্রতিটা রিভলিউশনের পর, ম্যাস আপরাইজিংয়ের পর প্রিভিয়াস যারা থাকে
সোভিয়েটের পতনের পর মানে লেনিনের অর্জন, তার নেতা হিসেবে অবস্থানের তুলনায় শেখ মুজিব কি? লেনিনের মূর্তি তো ভাঙা হয়েছে। সাদ্দামের পতনের পর সাদ্দামের মূর্তি ভাঙা হয়েছে। আমি ফান করে বলি নর্থ কোরিয়াতে এখন সবচেয়ে বড় বড় শাসকদের মূর্তি আছে নর্থ কোরিয়াতে। কিম জং উনের বাবা এবং দাদার, কিম ইল সুং আর কিম জং উন, এই দুজনের বিরাট বিরাট মূর্তি যুগল, বাবা ছেলে, মানে তার বাবা আর দাদা। ওর পতন হলে প্রথমেই ওগুলো ভাঙবে। তো সো এটাকে এটার সাথে রিলেট করার কিছু না, কিন্তু তারা এটা নিয়ে প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। কোনো কোনো জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, যে কারো উপরে আক্রমণ বিভৎস ব্যাপার, আমরা এটাকে কন্ডেম করছি, কিন্তু অনেক ক্ষেত্রেই না ঠিক এক্সাজারেশন। এবং আরেকটা কথা আছে, শুধুমাত্র যে এটা কমিউনাল পয়েন্ট হয়েছে নট নেসেসারিলি। হিন্দুদের মধ্যে কিন্তু অনেকে ট্রেডিশনালি আওয়ামী লীগ করেন, লোকজনের কিন্তু ওই খবরের বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি আওয়ামী লীগ হিন্দু যে রকম হোক, এবং আপনারা এই দৃশ্য কিন্তু দেখছি যেটা সামনে আসে না, যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, বাংলাদেশে মন্দির পাহারা দিচ্ছে, প্রচুর সামনে এসছে, এগুলো করেনি। তো তারা এখনো, আমি যে কথাটা আসতে চাইছিলাম, তারা এখনো এই প্রোপাগান্ডা তৈরির চেষ্টা করা হচ্ছে, এবং তারা এই কথাটা বলছে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতায় এসছে, জামায়াত ক্ষমতায় এসছে, জঙ্গিরা ক্ষমতায় এসছে, কথা রিপিট করছে। গণভবন ভাঙা নিয়ে যখন এই কথা বলছে, শ্রীলঙ্কার রাজাপাকসের বাড়িতে একই ঘটনা ঘটে নাই? ডিড দে সে দিস? আমি ভালো খারাপ ডিফারেন্ট বলছি। শ্রীলঙ্কা কি বলেছে ওখানে জঙ্গিরা ক্ষমতায় এসছে? এই কিছুদিন আগের ঘটনা, ওখানে বেডরুমে ঢুকে জিনিসপত্র নেয়া, পোস্ট তোলা, সুইমিং পুলে সাঁতার কাটা, এভরিথিং হ্যাপেন্ড। তো এই যে ভারত এখনো একই কাজ করছে, আমি এটাকে ওদের ঐতিহাসিক স্টুপিডিটি শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি। একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এটা আপনার সাথে একমত, ভারতের সাথে আমাদের এনগেজড হতে হবে, ভারতেরও আমাদের সাথে এনগেজ হতে হবে। ভারতের কতগুলো প্রশ্ন আছে, নিরাপত্তা নিয়ে টেনশন আছে, এবং আমি এই কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, একটা জায়গায় ভারতের সিকিউরিটি কনসার্ন, কোনো রকম কোনো হুমকি ভবিষ্যতের বাংলাদেশের কোনো সরকারে করা উচিত হবে না। সেটা হচ্ছে তার সেভেন সিস্টার্সের ইনসার্জেন্সির ন্যূনতম কোনো কিছু বাংলাদেশের মাটি থেকে হওয়া উচিত হবে। এবং বাংলাদেশ এক্সপেক্ট করবে যে বাংলাদেশের হিল ট্র্যাক্স এবং অন্য জায়গায় তাদের, এই দুটো জায়গায় আমরা কোনো পরস্পরের কনসার্ন করব। এরপর ভারতের সুবিধার জন্য আমরা যদি কিছু করি, সেটা আমার কি সুবিধা হবে, কেমন হবে, কি পাবো, হিসেব নিকেশ করে করব, এই আলোচনা হবে এবং আমরা এনগেজ করতে চাই। আমি ভারতের প্রতি এই আহ্বান জানাতে চাই, তাদের প্রচুর ভুল হয়েছে, দে শুড লার্ন ফ্রম দেয়ার মিস্টেক। খেয়াল করুন, মালদ্বীপসে ফেয়ার ইলেকশন হয়, ভারতের কপাল খারাপ, তারা মালদ্বীপসে একজন শেখ হাসিনা পায় নাই। মানে এর আগের যে ইনকামবেন্ট প্রেসিডেন্ট ছিলেন আবু আবদুল্লাহ সালি, ভারতপন্থী, কিন্তু উনি গণতন্ত্রকে সম্মান করেন, উনি নির্বাচনটা জেনুইনলি দিয়েছেন। একটা ইস্যুতে প্রেসিডেন্ট নির্বাচনে মৈর্য জিতেছে, সেটা হচ্ছে ভারতকে ছাড়তে হবে, ভারতকে খেদাবে তারা। সো একটা দেশের জাতীয় নির্বাচনে ভারত খেদাও একটা ইস্যু হয়, এবং তাতে একজন প্রেসিডেন্ট জিতে যান এবং ভারতের সোলজারকে ওখান থেকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারেন। এরপরও কি লার্নিং হয়েছে? আই এম রিয়েলি ইন ডাউট। দেয়ার শুড বি। ডক্টর চৌধুরী, আপনি এখান থেকে এই আলোচনাটা কন্টিনিউ করতে পারেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা প্রসঙ্গ আপনার সামনে আনতে চাই, যে শেখ হাসিনা তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছেন, অর্থনৈতিকভাবে, শিক্ষায়, স্বাস্থ্যে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে। যদিও তার চারপাশে প্রচুর সাইকোফ্যান ছিল, অনেক কোলাবোরেটর ছিল, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, সেগুলো আমরা খানিকটা আকার ইঙ্গিতে আলোচনা করবার চেষ্টা করছি, কিন্তু তারপর এই কথা মানতেই হবে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন। কিন্তু আরেকটা কনসার্ন, যে তিনি আসলে তাকেই ধ্বংস করেননি, আমাদের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামের প্রধান পুরুষ শেখ মুজিবুর রহমান, তিনি তাকে শেষ করেছেন। তিনি আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলটির একটা শক্তিশালী অবস্থান নিয়ে আমাদের রাষ্ট্রের স্বার্থেই, গণতন্ত্রের স্বার্থে থাকা উচিত ছিল, সেই দলটাকে তিনি শেষ করেছেন। এমনকি মুক্তিযুদ্ধ বলতে বলতে মুক্তিযুদ্ধের যে চেতনা, এই শব্দমালা তারা ব্যবহার করতেন, সেটাকেও তিনি ধ্বংস করেছেন। যে এটা আসলে এখন আর এই প্রজন্ম বা সামনের দিনগুলোতে আগামী প্রজন্ম আর গ্রহণ করবে না। এবং সেই সঙ্গে এই আওয়ামী লীগের যে রাজনীতি, আগামী কয়েকটা প্রজন্ম আসলে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবে না। কেননা আমাদের হয়তো অনেকের, আমাদের পূর্বসূরীদের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার পূর্বের সংগ্রামের স্মৃতি তাদের অনেকের কাছে আছে, অনেক রকমের, আমরা হয়তো পড়ে বুঝেছি, কিন্তু এই তরুণ প্রজন্মের আসলে সেগুলোর জানা বোঝার সুযোগ নেই। তারা আসলে দেখেছে এই 15, 16, 17 বছরের স্বৈর শাসনের যে চিত্র, সেটা। সো আপনি কিভাবে দেখেন? এখানে দেখুন যে কথাগুলি বললেন, যে শেখ হাসিনা শুধু তার নিজেকে, তার দলকেই
সর্বনাশ করেননি। উনি বাংলাদেশের যতগুলি ইনস্টিটিউশন আছে, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, সেগুলিকে এমনভাবে কলুষিত করেছেন, আমি বলবো কলুষিত করেছেন। সেই কলুষ কাটাতে কিন্তু রিফর্মের দরকার আছে, অনেক কিছুই করতে হবে। বাংলাদেশকে আবার নতুন করে একটা নব যাত্রা শুরু করতে হবে। এখানে আপনি দেখুন যে ফাইন্যান্সিয়াল অবস্থাটা কি, আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থা দেখেন, আপনার পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকে উনি একটা খুনি বাহিনীতে রূপান্তরিত করে ফেলেছেন। এইখানে এমন সব কর্মকাণ্ড ঘটছে যা কোনো সময় কোনো সভ্য দেশে এটা ধারণাই করা যায় না। সুতরাং আমাদের একটা নতুন যাত্রা শুরু করতে হবে। এইখানে যে এই যে কিশোররা, তরুণরা যে আন্দোলনটা তারা করলেন এই 1 মাসের মতো, এই বিষয়টা কিন্তু একটা মুক্তিযুদ্ধের মতোই আমি বললাম এই কারণে যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই তরুণরা, কিশোররা, যুবকরা, এরাও কিন্তু একটা বৈষম্যহীন ব্যবস্থা চাচ্ছিলেন, অন্য কিছুই না। সুতরাং এখানে মুক্তিযুদ্ধের চেতনা বলতে যেটা বোঝানো হয় এখানে সেটাই ছিল। অথচ তারা একটা বয়ান দিচ্ছেন যে মুক্তিযোদ্ধার নাতি নাতনি বংশানুক্রমে আপনার সুযোগ সুবিধা পাবেন। উনি একটা শ্রেণী সৃষ্টি করতে চাচ্ছিলেন, যে শ্রেণী তাদের নিজস্ব স্বার্থে আপনার এই একটা করাপ্ট, একটা ডাইনাস্টিক, একটা পরিবারতান্ত্রিক ব্যবস্থাকে চিরকাল সাপোর্ট করে যাবে। এটা ব্যর্থ করে দিয়েছে এই তরুণ প্রজন্ম। সেই জন্য তাদেরকে আমি অভিবাদন জানাই। আমাদের এখন নতুন যাত্রা শুরু করতে হবে, আমাদের রিফর্ম করতে হবে। এখন যেটা হচ্ছে যে কিছুদিন, 2-1 দিনের মধ্যেই হয়তো একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে। এবং ইতিমধ্যে যেটা আপনি বললেন এবং আমরা দেখলাম যে আমাদের নোবেল প্রাইজ উইনার ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অন্তর্বর্তীকালীন সরকারের লিড দিতে, প্রধান ব্যক্তি হতে সম্মত হয়েছেন। এটা একটা গুড নিউজ। এখন যারা আসবেন তাদের সামনে কিন্তু শুধুমাত্র যে একটা নির্বাচন করে তারা চলে গেলেন সেটা না, এখানে অনেক সংস্কার করা দরকার আছে, অনেক কিছু করা দরকার আছে। যেমন সমাজে দুর্নীতি, রাষ্ট্রীয় ব্যবস্থায় যে দুর্নীতি যেভাবে ঢুকে গেছে, সেই দুর্নীতিকে কিন্তু তাদের উৎখাত করতে হবে। সম্পূর্ণ না করতে পারলেও একটা কাঠামোর মধ্যে আনতে হবে যাতে মানুষ এইখানে এইসব লোকজন যেন এইভাবে আর দুর্নীতি না করতে পারে। তাদের আর একটা কাঠামোগত পরিবর্তন করতে হবে, যেটা হচ্ছে যে রাজনীতিবিদরা তারা রাজা হয়ে যান আর ভোটারদেরকে প্রজা বানিয়ে ফেলেন। সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে একজন ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান হন, তিনি তার লোক উপরে যেভাবে অত্যাচার করেন, নিষ্পেষণ করেন, সেগুলি থেকে মুক্ত করার জন্য একটা নতুন নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। সেই নির্বাচন পদ্ধতি আমরা কয়েকজন মিলে আলোচনাও করেছি। সেটা হচ্ছে যে প্রপোর্শনাল নির্বাচন, অর্থাৎ যে দল যত ভোট পাবে ঠিক সেই দল তত পার্সেন্ট সিট পাবে। তাতে হবে কি, ছোট ছোট দল এখানে তাদের এম্পাওয়ার্ড হবেন। এম্পাওয়ার্ড হলে আপনার যে এই 2টা দল, অ্যাকচুয়ালি 2টা দল 2টা পরিবারের কর্তৃত্বে চলে, এর থেকে বাংলাদেশের রাজনীতি অনেকটাই আপনার মুক্ত করা যাবে। তারপর আপনার টার্ম লিমিটের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্টও হতে পারবেন না, প্রধানমন্ত্রী হতে পারবেন না, মন্ত্রীও হতে পারবেন না। এই টার্ম লিমিট করলে যে আপনার এই যে মৌরসি পাট্টা বংশানুক্রমে যে ক্ষমতার টিকে থাকার যে প্রচেষ্টা থাকবে না। আপনার দলগুলির ভিতরে, রাজনৈতিক দলগুলির ভিতরে গণতন্ত্রের প্রতিষ্ঠা মানে চালু করতে হবে। যেমন ধরেন একটা পার্টির কেউ প্রেসিডেন্ট হলেন বা চেয়ারম্যান হলেন, আজীবন তিনি থেকে যাচ্ছেন, প্রতিনিয়ত গণতন্ত্রের কথা বলছেন, এটা হতে দেওয়া যাবে না। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট একেবারে ক্ষমতাহীন, তার কিছুই করার ছিল না। এত লোক মারা যাচ্ছে, উনি কিন্তু একটা কথা বলেন নাই যে না, সেটা তো ধরেন ক্ষমতাহীন হওয়ার কারণে না, সেটা তার চরিত্রের মধ্যে হয়তো নাই, বা আচ্ছা যদি চরিত্রের মধ্যে না থাকে, রাজনৈতিক পরিচয়ের মধ্যেও সেটা নাই, তাহলে এই ভদ্রলোকে কেন নির্বাচন করা হয়েছে? সুতরাং আমি মনে করি কি যে রাষ্ট্রপতি নির্বাচন তো হবেন একেবারে ডাইরেক্টলি জনগণের ভোটে, তাহলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ক্ষমতার
ব্যালেন্স সৃষ্টি হবে। সেই জন্য যারা এই 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 অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হবেন তাদের বিষয়ে আমি বলতে চাই, তারা যেন শক্ত মনোভাবের লোক হন এবং তাদের ভিতরে যেন কোনো রকমের আপনার স্ক্যান্ডাল না থাকে, সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত ব্যক্তিরা হবেন। তাদের বাংলাদেশের নাগরিকত্ব হবে। অনেক লোক আছে বিদেশি নাগরিক, যারা বিদেশি নাগরিক হন এবং স্থায়ী মানে গ্রিন কার্ড হোল্ডার হন, তারা কিন্তু তাদের আনুগত্য কিন্তু ডাইভার্টেড হয়ে যায়। তারা ভাবেন যে এখানে যা কিছু হোক না কেন একসময় আমি চলে যাব বিদেশে। সুতরাং পিওর বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তাদের ফাইন্যান্সিয়াল কোনো রকমের যদি দুর্নীতি থাকে তারা সরে থাকুন, কারণ বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। কারো যদি এমন থাকে যে বাপের বাড়ি আছে আবার প্লট নিছেন, এইসব দুর্নীতি করার লোক আপনারা সরে যান এবং এই কেয়ারটেকার গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের, আমি একটা মিনিট আমাকে সময় দেন, সরকারের যারা সদস্য হবেন তারা তাদের ইনকাম ট্যাক্স, তাদের সম্পত্তির হিসাব যা শুরু হবে আসবেন। এই কারণে আমরা কিন্তু সবসময় বলেছি যে মন্ত্রীরা, সংসদ সদস্যরা, সচিবরা তাদের হিসাব নিতে হবে সম্পত্তির। এই কথা একেবারে মানে মুখস্থ বিদ্যার মতো বলে যান, কিন্তু এই মুখস্থ বিদ্যার এটা দেখানোর সময় হচ্ছে যারা আসবেন আমি ডিমান্ড করব প্রত্যেকে তাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট রিপোর্ট রিটার্ন 3 বছরের আপনি ওপেন করে দিবেন এবং সম্পত্তির হিসাব দিবেন, দিয়ে তারপরে আসবেন। যদি কারো দুর্নীতি থাকে, কোনো দুর্নীতি করে থাকেন, কোনো অপকর্মের সাথে জড়িত থাকেন, তারা এখানে আসবেন না। কারণ একটা ক্রান্তিকালের ভিতর দিয়ে এই জাতি যাচ্ছে। এই যে কয়জন ব্যক্তি আসবেন, 10 জন হোক, 20 জন হোক, হোয়াটএভার, ডক্টর ইউনূসের নেতৃত্বে তাদেরকে এমন সব কর্মকাণ্ড করতে হবে যাতে আগামী 20 বছর 30 বছর পর্যন্ত যেন আমরা সুস্থ থাকতে পারি। এই যে দুর্নীতি, এই যে আপনার অনাচার, এই যে আপনার অবক্ষয়, এটা কারণ কি? এই কারণই হচ্ছে যে আমাদের সিস্টেমটা ঠিক করা হয় নাই। রাষ্ট্র সংস্কার করতে হবে। কোটা সংস্কার করেছে ছাত্ররা, এইখানে কোটা সংস্কার করেছে। এখন এই দেশের জনগণের এই নতুন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসতেছেন, তাদের উপর দায়িত্ব হবে রাষ্ট্র সংস্কার করা। এই রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, সবাইকে নিয়ে বসেন, আলোচনা করেন, তারপরে এই কাজ শুরু করেন। জি, ধন্যবাদ ডক্টর চৌধুরী। ডক্টর জাহিদুর রহমান, জাস্ট আমি সামনের প্রসঙ্গটার সামনে কি সেটা পরে শুনবো। আপনি যদি ডক্টর চৌধুরীর কথার প্রেক্ষিতে কিছু বলতে চান আপনি বলতে পারেন। বাট আমার যেটা আপনার কাছে প্রশ্ন, যে শেখ হাসিনার পতনের পর থেকে যেই মুহূর্তে আমরা কথা বলছি, এই সময় পর্যন্ত যা কিছু হচ্ছে সে সম্পর্কে আপনার অবজারভেশন কি? মানে সরকার গঠনের প্রক্রিয়া, সেনাবাহিনীর ভূমিকা, রাষ্ট্রপতির ভূমিকা, আন্দোলনকারীদের ভূমিকা, জনগণের ভূমিকা, সব মিলিয়ে আপনার অবজারভেশন যেটা আপনি। তবে একটা জিনিস একটু আলোচনার মধ্যে আসাই দরকার। আমরা দেখলাম যে হঠাৎ করে অনেকে আমূল বদলে গেছেন। একদম রাষ্ট্র ব্যবস্থার বদল হোক না হোক, আমরা গণমাধ্যমের ক্ষেত্রে বিশেষ করে দেখলাম যে যেভাবে, বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও পুরো চরিত্র পাল্টে রং বদলে অবাক হওয়ার মতো বিষয়। এবং অবাক হওয়ার মতো বিষয় যে কোনো কিছু শুরু হওয়ার আগেই টেলিভিশনের পর্দায় তারেক রহমান আসতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। বিএনপি নিয়েও আমার কোনো আপত্তি নেই, ও ইভেন জামাত নিয়েও আমার কোনো আপত্তির জায়গা নেই। সেটা জনগণ ডিসাইড করবে কে কোথায় থাকবে না থাকবে। কিন্তু এই আন্দোলনে তো আসলে আন্দোলনটা পুরো ক্রেডিট আপনি যথার্থ বলেছেন, সবাই অংশ নিয়েছে। ছাত্ররা যদি মনে করে শুধুমাত্র তাদের জন্য হয়েছে, না, তারা সিংহভাগ কৃতিত্ব দাবি করছে, সবার অংশগ্রহণ। কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের কৃতিত্ব দেওয়ার চেষ্টা, প্রবণতা, সেটা ওই একই যে বৃত্তে আমরা 15 বছর ছিলাম তারই একটা প্রকাশ বলে আমার কাছে মনে হচ্ছে। আমি আপনার কাছ থেকে শুনতে চাই সব মিলিয়ে এই কয়েক ঘন্টার হিসেব নিকেশ। আপনার এই প্রশ্নটাকে আমি একটু অ্যাড্রেস করি। প্রথমে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একটু 28 অক্টোবরে ফিরে যাই। 28 অক্টোবর 2023 বিএনপি একটা জনসমাবেশ করলো, কত লাখ লোক। এবং আমি বলবো, যেমন অনেকে মনে করতে পারেন যে আমি কি তারেক রহমানকে আঘাত করলাম কেন বিএনপিকে, আমি মনে করি বিএনপি এবং তারেক রহমানের জন্য এটা শিক্ষা, একদম, যে কিভাবে এক সময় তাদেরকে তো আজ করেছেন, কিভাবে সেখান থেকে বদলে গিয়ে 15 বছর কি করেছেন, আবার একই জায়গায় ফেরত যাচ্ছেন। সেটা একদম তাই। 28 অক্টোবরে কত লাখ লোক হয়েছিল, মানুষ হয়েছিল, এটা ডিবেট আছে। লক্ষ লক্ষ, আমরা এভাবে বলতে পারি। পুলিশের মুখে টিকি কি থাকলো আধা ঘন্টাও? সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবার যা যা হয়েছে এর মধ্যেও বিএনপির, যেমন ধরুন ছাত্রদল, ও তো ছাত্র,
ও কোটা সংস্কার চাইবে তো, ওরও তো ভবিষ্যতের প্রশ্ন আছে। ছাত্রদল বিএনপি চাইলেও কোনো বিএনপি দোষ আছে নাই এবং মুভমেন্টে মেজর মুভমেন্টে তারাও ছিল, কিন্তু আমরা বিএনপি এককভাবে যেসব মুভমেন্ট করেছে আমরা দেখেছি তো। সুতরাং ক্রেডিট বিএনপি কাছে দিয়ে দেয়া এবং এই প্রবণতা, আপনি ভেরি রাইটলি বলেছেন, আমি জানি না বিএনপির গুরুত্বপূর্ণ মানুষজন শুনবেন কিনা, আপনার খুবই গুরুত্বপূর্ণ মানুষজন শুনবেন, এবং তারেক রহমান যদি এটা শুনে থাকেন, যারা এই ভোল পাল্টাচ্ছে ওনার উচিত প্রথমেই তাদেরকে চিহ্নিত করা। মানে বাংলাদেশ চেনার এখন সবচেয়ে সহজ উপায় হলো আপনি আগে কাকে কি দেখেছেন, কি করতে দেখেছেন, এবং আমরা কিছু চ্যানেলকে দেখেছি, এগুলোর পরিচয়, এগুলো তো আসলে মানে আমরা ফান করে বলতাম এগুলো বেসরকারি বিটিভি, এইরকম চ্যানেল আছে, তাদের টেন্ডেন্সি যখন রাতারাতি ভোল পাল্টাচ্ছে, প্রোফাইল লাল করেছে, এরকম বহু মানুষ আছে যারা একটা সময় পুরোপুরি এই সরকারকে নানাভাবে এন্ডোর্স করার চেষ্টা করেছে। সো এটা আমি নেবেন কিনা জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব চমৎকার একটা লিটমাস টেস্ট তার কাছে। কিন্তু যেটা হয়, আমরা এক ধরনের ভুলের চক্রে ঘুরপাক খেতে থাকি। যদি এটা হয় তাহলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। তখন দেখা যাবে দিনের শেষে অনেক বেশি যারা এসব করছে, মানে আওয়ামী লীগ কিন্তু এই কথাটা বলতে এবং খুব ভুল না। আমি আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে কথা বলে টকশো সূত্রে পরিচিত, যে তারা একটা হাইব্রিড শব্দ ব্যবহার করেন, বা জনাব ওবায়দুল কাদের কাউয়া বলতেন, যে যারা আগে আওয়ামী লীগ ছিলেন না, সারা জীবন আওয়ামী লীগ কারণে হঠাৎ করে আওয়ামী লীগ হয়েছেন, তাদের দাপটে নাকি সত্যি অনেক জেনুইন আওয়ামী লীগ আর টিকতে পারতেন না। এটা তারাই বলছেন। সো এখন সামনের সময় এটা দেখা যাবে যে কিছু মানুষ যারা এতদিন পর্যন্ত এই স্বৈরাচারের পারপাস সার্ভ করেছে, তার পক্ষে থেকেছে, সে নিশ্চয়ই আর যে কারো চাইতে চাটুকারিতা বা একটু ইউফেমিস্টিকলি যদি বলি প্রশংসা, তার চাইতে অনেক বেশি করবে, কারণ সে তার এই দুর্বলতাটা জানে। এখন সেটাই যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব প্রভাবিত হন, সেটা তারেক রহমান হোক বা অন্য কেউ হোক, সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। কারণ একটা কথা আমাদের বুঝতে হবে, একটা রাজনৈতিক এবং দল, আপনি যদি দেখেন সাংবাদিকদের প্রশ্ন হলে ব্যবসায়ীদের মধ্যে মাত্র কয়েকদিন আগে এই আন্দোলন চলাকালে ব্যবসায়ী নেতাদের কেউ কেউ বলেছেন যে আমরা মৃত্যুর পরেও আপনার সঙ্গে থাকবো, মৃত্যুর পরেও আপনার সঙ্গে থাকবো, এরপর এবং স্লোগান দিয়েছিলেন, হাত তুলে তুলে নির্বাচনের আগে স্লোগান দিয়েছিলেন। সবার আগে তারাই পালিয়েছে। এগুলো ঘটে। এবং একটা জিনিস জিল্লুর ভাই খুবই ইম্পর্টেন্ট, রাজনৈতিক নেতা বিশেষ করে যে এরকম বড় দল নেতৃত্ব দেন, যার বাংলাদেশের ভাগ্য নিয়ন্তা হওয়ার সম্ভাবনা আছে, তিনি যদি সঠিক পথে না থাকেন, কি হতে পারে আমরা কি শেখ হাসিনাকে দিয়ে বুঝলাম না? জাস্ট এই ব্যক্তিটা, আমরা প্রথম আলোর একটা রিপোর্ট মনে হয় দেখেছি, শেষ মুহূর্তে উনি আরো ম্যাসাকার করতে চেয়েছিলেন। জাস্ট তার ইভেন রাষ্ট্রীয় কারো কথা উনি শোনেন নাই, ওনার বোন আর শেষে ছেলের কথা শুনে উনি কিছুটা হলেও, কারণ উনি দেখছেন আর ৪৫ মিনিটের মধ্যে এসে কিন্তু গণভবন দখল হবে, তখন উনি প্রাণেও বাঁচবেন কিনা সন্দেহ আছে। সো এইরকম যখন ঝুঁকির জায়গা, আমরা চাইবো ভবিষ্যতের যে কোনো রাজনৈতিক দলের বড় নেতা যার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ আছে, তাকে এই ব্যাপারগুলো বুঝতে হবে। আমরা আমাদের শোরগোলটা, এই যে আপনি ধরিয়ে দিচ্ছেন, আমি কথা বলছি, চালিয়ে যেতে হবে, এবং তারও আসলে ওই সদিচ্ছার জায়গাটা থাকতে হবে যে তিনি যাতে এটা থেকে দূরে থাকেন। এবং খুব কমনলি এটা যে একই ঘটনা, মানে মুক্তিযুদ্ধের সাথে মেলে, আমি শুনেছি মুক্তিযুদ্ধের সময় বহু মানুষও ঠিক যুদ্ধের পর পর ভোল পাল্টে একই রকম চেহারা ধরার চেষ্টা করেছেন। এখনো একদম একই রকম ঘটনা ঘটছে। এবং আপনি খুঁজলে দেখবেন, কথার কথা, এটাকে যদি মুক্তিযুদ্ধ ধরে নেন, এটার জন্য যদি একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করেন, দেখবেন ওই বিতর্কিত যেমন সার্টিফিকেট হয়েছে, কিছু কিছু লোকজন আবার কাগজ টাগজ বের করে সে বিরাট মুক্তিযোদ্ধা। যে প্রশ্নটা আমি করছিলাম যে সাম্প্রতিক যে মানে ঘটনা প্রবাহ, সরকার গঠনের প্রক্রিয়া, সেনাবাহিনী, আন্দোলনকারী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্যদের ভূমিকা, সব মিলিয়ে আপনি কি দেখেন? আমি এই মুহূর্তে একটা কথা একটু, আপনার কোনো কনসার্ন আছে কিনা বা অবজারভেশন আছে কিনা? আমার একটা অবজারভেশন আছে যেটা আমরা সবাই কথা বলছি, সেটা হলো বিশেষ করে গতকাল যা হয়েছে, যেমন ধরুন অনেকগুলো ব্রুটালিটি হয়েছে, আমরা প্রথম বুঝি নাই। আমি আজকে সকালে একটা নিউজ দেখলাম, আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন একটা 5 স্টার হোটেল যশোরে, সেখানে আগুন দেওয়া হয়েছে, ওখানে 24 জন মানুষ পুড়ে মারা গেছে, বিদেশি আছেন। মানে এটা কে করছে, কি করছে, আমি সেই জায়গায় যাই না। আমার একটা সিরিয়াস অবজারভেশন হচ্ছে, এই জিনিসটা আমি এক্সপ্লেইন করতে পারি না। যেমন ধরুন মিলিটারি তো জানেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন, যে তাই হয়ে থাকে আমাদের এই মিলিটারি ডেপ্লয়মেন্ট আরও অনেক বেশি বাড়ানো উচিত ছিল, কিন্তু সেটা না করে বরং অনেক ক্ষেত্রে কমানো হয়েছে। এবং সেই কমানোর সুযোগে যে ঘটনাগুলো ঘটলো, প্রত্যেকটা জায়গায় থানায় আক্রমণ হলো, অনেকগুলো, এবং পুলিশ তো পুরো থেকে গুটিয়ে ফেলেছে। এই জায়গাগুলো দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে, যখন পুলিশ ইনসিকিউর থাকতে পারে, পুলিশ প্রতিষ্ঠান হিসাবে এখন সাধারণ মানুষ তো অত বোঝে না, সে তো নিপীড়িত হয়েছে,
পুলিশ কর্তৃক কি হয়েছে, পুলিশ কর্তৃক কি হয়েছে, তাকে রাষ্ট্র হয়ে সেই তার বল প্রয়োগের প্রধান অস্ত্রে পরিণত হয়েছে। এবং এটা করতে করতে যেটা হয়, তখন আপনি তার চরিত্র পাল্টে যায়। তখন আপনাকে কেউ বলুক না বলুক, আপনার নিজস্ব কিছু হিসাব নিকাশ আছে, আমরা কথ্য ভাষায় বলি, আপনার নিজের কিছু ধান্দা আছে, সেটার জন্য আপনি মানুষকে নিপীড়ন করেন। সো ওই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমি খুবই মিসম্যানেজমেন্ট দেখেছি। তারপরে বিশেষ করে সরকার গঠনটায় দেরি হয়, এই যে আমরা সরকারবিহীন থাকা, এগুলো কিন্তু সবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। এবং একটা জিনিস খুব বড় অবজারভেশন, ভবিষ্যতে আমাদেরকে এটা একটা লার্নিং দেবে। এবার এই মুভমেন্টে সরকার ইন্টারনেট কিছুদিনের জন্য বন্ধ করেছে, কিন্তু আগে পরে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু এটাকে ব্যবহার করেই আবার প্রচুর গুজব ছড়িয়ে দেওয়া গেছে। আমি গতকালও বাংলাদেশে, আপনি শুরুর দিকে বলছিলেন এই এজেন্সি গুলি করছে, ওটা করছে, সেটা করছে, ওর পোশাকে, মানে মানুষ বলে ফেলতে পারছে, মানে একটা দেশের অন্য কোনো দেশের একটা গোয়েন্দা সংস্থার মানুষ ইউনিফর্ম পরে গুলি করছে, আবার আপনি দেখে তাকে চিনছেন। কিন্তু আমি দেখলাম খুব সিগনিফিক্যান্ট মানুষজনও এই জিনিসগুলো শেয়ার করছেন, এগুলো নিয়ে কথা বলছেন। এই ধরনের ঘটনা আছে, এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে, এবং নানা পক্ষ যখন এই জায়গায় এসে কাজ করার চেষ্টা করছে, সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আর আমি আরেকটা জিনিসও একটু এখানে যোগ করে রাখতে চাই, সেটা হলো মানে খুবই জরুরি। আমরা একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমি আগেও একটা কথা বলেছি, এই বোধটা সব দিক থেকে থাকা দরকার। খেয়াল করবেন আপনি, আমরা ছাত্রদের মৃত্যু নিয়ে কথা বলছি, আমরা আবু সাইদ, যেহেতু ভিডিও আছে, আবু সাইদকে দেখছি, আমরা মুগ্ধ পানি ডিস্ট্রিবিউট করছিল তার ভিডিও আছে, সেটা দেখছি। আমাদের আরও বহু মানুষ মারা গেছে যারা আসলে আমাদের একেবারে লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনের মানুষজন, তাদের অনেকের ভিডিও নাই, আমরা অনেকে নিয়ে গল্প করি না। আমাদের এই যে এক ধরনের, যেহেতু মেইন স্ট্রিম বা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ক্যাপিটাল, আমরা মিডল ক্লাস অ্যান্ড অ্যাবাভ তাদের বেশি, আমরা আমাদের গল্পগুলো নিয়েই কিন্তু একটু বেশি কথা বলছি। অথচ এখানে অকাতরে সব শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, অন্ধ হয়েছে, শত শত মানুষ অন্ধ হয়েছে এই তথাকথিত ছররাগুলি, পঙ্গু হয়ে গেছে। আনবিলিভেবল সব ঘটনা আছে। আমি এটুকু অন্তত বলে রাখি, স্বাধীন বাংলাদেশে আমরা প্রতিটা শহীদ, এই সংখ্যা নিয়েও ডিবেট আছে, আমরা এই সংখ্যাগুলো এখন খুঁজে বের করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্র্যাকটিসিং ডক্টর না, আমি কিন্তু আমার ডাক্তার বন্ধুরা আছে, মেডিকেল কলেজগুলো থেকে বা হসপিটালগুলো থেকে যে ডেথ রেজিস্টার সরানো হয়েছে, তথ্যটা ভুল না। সো কতজন মানুষ শহীদ হয়েছে, এবং প্রত্যেকটা যাতে সংখ্যায় পরিণত না হয়, এই শহীদদের জন্য আলাদা আলাদা করে আমরা তাদের তথ্য রাখবো, তাদেরকে কম্পেনসেশন দেওয়া শুধু না, এগুলো ওয়েল রেকর্ডেড থাকতে হবে। আমরা তাদেরকে ধরুন ছোটো ছোটো ডকুমেন্টারি যতটুকু সম্ভব তাকে নিয়ে, তার ফ্যামিলিকে, তাকে যদি না পায় তার ফ্যামিলিকে নিয়ে আমরা তৈরি করা, এই কাজগুলো করতে হবে। এবং এইগুলো আমরা যদি ঠিকঠাক মতো প্রিজার্ভ করি, সেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। কিন্তু অবজারভেশন হচ্ছে, আমরা যাতে যেই ক্লাসের মানুষ আমাদের ক্লাস নন, তাদের আত্মত্যাগকেও যেন আমরা না ভুলে যাই, এই টেন্ডেন্সি আমি কিছুটা দেখি। জি, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমরা একটু শেষের দিকে, এবং গত 53 বছর আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতা করেছেন, বিশেষ করে কোলাবরেটরস, রাজাকার, আলবদর, আল শামস, তাদের নিয়ে প্রচুর কথা বলেছি, এবং আমরা স্বৈরাচার নিয়েও কথা বলেছি। হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা 9 বছর হিসেবে স্বৈরাচার আখ্যায়িত করে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, কেউ কেউ জীবন দিয়েছেন। এবং হোসেন মোহাম্মদ এরশাদ একটা সময়ে এসে বলেছেন যে তিনি যদি স্বৈরাচার হন, তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা কি, এবং স্বৈরাচার আখ্যা দিল, এবং নিজেও যদিও মনে করেছেন যে তাকে স্বৈরাচার বলা হচ্ছে, এবং সেটা উপলব্ধিতেও তিনি নিয়েছিলেন, কিন্তু তিনি পালিয়ে যাননি, শেখ হাসিনা পালিয়ে গেছেন। এবং রাজাকারের প্রেতাত্মাদের নিয়ে আমরা কথা বলেছি। শেখ হাসিনার প্রেতাত্মাদের সম্পর্কে আমাদের কতটা সজাগ সতর্ক থাকা দরকার আগামী দিনগুলোতে, সেটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। খুব ছোট্ট করে, জাস্ট 2 মিনিটের মধ্যে শেষ করবেন। প্রথমেই একটু বলে নেই যে ডক্টর জাহিদ যেটা বললেন, যে প্রতিটি শহীদ, প্রতিটি আহত লোক, প্রতিটি গুম হয়ে যা নিখোঁজ যা ব্যক্তির এই আন্দোলনের সময়, তাদের সঠিক তথ্য আপনার সংগ্রহ করতে হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের একটা অর্গানাইজেশন, অ্যালায়েন্স ফর বাংলাদেশ, বিশেষ করে ছাত্ররা, পিএইচডি মাস্টার্সের ছাত্ররা একটা করেছেন, যে তারা সেইখানে লিপিবদ্ধ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে অনেক শহীদের নাম, ঠিকানা, ছবি তারা দিতে পেরেছেন। সরকারের উচিত হবে, যে সরকারই আসুক, যে একটা হাই পাওয়ার কমিশন করা, সে কমিশন সকল তথ্য উপাত্ত নিয়ে এই শহীদের সংখ্যা, আহত হয়েছেন কারা, এবং তাদের একটা নির্ধারণ, একটা সঠিক সংখ্যা বের করা,
আরেকটা জিনিস করতে হবে, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো সরকারের পক্ষ থেকে। এটা কোনো এই দয়া দাক্ষিণ্য না, এটা তাদের পাওনা, তাদের পেছনে দাঁড়াতে হবে। এবং যদি কোনো কোটা থাকে, তবে এই শহীদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন তারা পেতে পারবে, যদি কোনো কোটার ব্যবস্থা থাকে। আর একটা বিষয় আমি বলি যে এই আপনার এই প্রোগ্রামে জয়েন করার আগে আমি ফেসবুকে দেখছিলাম কয়েকজন ছাত্র শহীদ মিনার দাঁড়িয়ে একটা বক্তব্য দিচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ। নৌকা ডুবিয়ে ধানের শীষ ভাসাতে চাই না। আমি তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা দেখে আমি অবাক হলাম যে কত একটা বাক্যে তারা বলেছেন যে নৌকা ডুবিয়ে ধানের শীষ ভাসাতে চাই না। এটা বুঝতে হবে যে ডক্টর চৌধুরী, আমরা যদি গণতন্ত্রের কথা বলি তাহলে এই কথা আমরা বলতে পারি কিনা? জনগণ যদি চায় দরকার হলে বাংলাদেশ আবার নৌকা ক্ষমতায় আসবে, জনগণ যদি চায় 300 আসনই ধানের শীষ জিতবে, আমরা কেন এটা বলবো? লেট পিপল ডিসাইড যে কে থাকবে কে থাকবে না। আমরা তো বাংলাদেশে নিশ্চয়ই অগণতান্ত্রিক কোনো শক্তিকে ক্ষমতায় দীর্ঘকাল রাখতে পারি না, অনির্বাচিত কোনো শক্তিকে দীর্ঘকাল ক্ষমতায় রাখতে পারি না। এমনকি সামরিক বাহিনীকেও তাদের অনেক কিছু করবার আছে, তারা আমাদের প্রাইড, এবং সেই ধারা অনেকখানি কোনো ক্ষেত্রে ব্যত্যয় বিচ্যুতি হয়েছে। কিন্তু আমরা চাই যে তারা তাদের ঋত গৌরব পুনরুদ্ধার করবেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে মনোযোগ দিবেন, এবং সেটা অনেক ক্ষেত্রে একটা স্টেকের মধ্যে আছে। কাজেই আমরা মনে করি যে, এবং গ্লোবালি ভূ রাজনীতির ইস্যুতে বা আঞ্চলিক রাজনীতির ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা দরকার, সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা দরকার, এবং সেই জায়গায় তারা থাকবেন। এবং আমরা যে যার ভূমিকায় থাকবো, সাংবাদিক হিসেবে আমি সাংবাদিকতাই যেন করি, আমি গিয়ে রাজনীতির মধ্যে প্রতিদিন তোষামদি যেন না করি। দ্যাটস মাই কনসার্ন। আমি আপনার মত অবশ্যই আপনি রাখতে পারেন, বা যারা শহীদ মিনারে দাঁড়িয়েছে তারাও রাখতে পারেন, কিন্তু আমি আমার বক্তব্যটা বললাম। আপনি কি মনে করেন? খুব ছোট্ট করে, আমার হাতে সময় নেই, জাস্ট আমি যেটা মনে করি, মানে আপনার লজিক, বাংলাদেশের লজিক হচ্ছে যে বাংলাদেশে যারা ক্ষমতায় আসেন তারা পরিবারের কারণেই আসেন। শেখ হাসিনা আসছেন কিভাবে? আপনি যদি দেখেন যে তারেক রহমান আজকে বিএনপির সর্বময় কর্তা, উনি সেকেন্ড পারসন, অ্যাকচুয়ালি অ্যাক্টিং প্রেসিডেন্ট, রাইট? কোন যুক্তিতে, কোন যোগ্যতায় উনি আসছেন? উনি অন্যান্য সকল নেতাকে ছাপিয়ে গেলেন কিভাবে? এটা পারিবারিক কারণে আসছে। সুতরাং একটা পরিবারের একটা প্রতিভূকে ক্ষমতায় রাখতে হবে চিরকাল, এটা আমরা চাই না। আমরা চাই দুই পরিবারের থেকে এই বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে মুক্ত করা। কিন্তু তার সাথে কিন্তু আর একটা এলিমেন্ট আছে, এই পরিবারতন্ত্রের বাইরেও কিন্তু আর একটা এলিমেন্ট আছে। এরা আবার প্রতিবেশী রাষ্ট্র ভারতের যারা আপনার অনুগত, যারা ভারতপন্থী, আমি বলতে চাই যারা ক্ষমতায় আসবেন, যারা কিছুদিনের জন্য যারা ক্ষমতায় আসবেন ইমিডিয়েটলি, তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তারা ভারতের দ্বারা প্রভাবিত হয়ে এখানে আসতেছেন কিনা, তাদের ভারতের সাথে তাদের সম্পর্কটা কি। সম্পর্ক বন্ধুত্বমূলক থাকবে, কিন্তু দাসত্বমূলক থাকবে না, যেটা শেখ হাসিনার ছিল। শেখ হাসিনার আশেপাশের লোকজনের ছিল, আওয়ামী লীগের অনেক নেতাদের ছিল, তারা মন্ত্রী হওয়ার জন্য এই সেই দিল্লির দরবারে করতেন। এই বিষয়টা হিসেবে যারা এখানে আসবেন তাদের ব্যাকগ্রাউন্ড কঠিনভাবে চেক করতে হবে যে তারা ভারতের সাথে তাদের সম্পর্কটা কি। আমি জানতে পারছি কিছু লোক ভারতের দ্বারা প্রভাবিত হয়ে এখানে তারা আসতেছেন। জি, ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। খুব ছোট্ট করে, যে 2 মিনিট সময়। আমি যেটা নিয়ে প্রশ্ন করেন ওটা নিয়ে একটু বলতে চাই। এই ক্যাম্পেইনটা হতে পারে, বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা থাকবে, তখন আসলেই এই ক্যাম্পেইনটা কেউ করতে পারে যে দুটোর কোনোটাই চাই না, অন্য কোনো দল, ইভেন নতুন রাজনৈতিক হু নোজ, ধরুন এখন আওয়ামী লীগ তো নাই মাঠে, আমাদের যখন নির্বাচনটা হবে সামনে, তখন তো এই মুহূর্তে বিএনপি মাঠে আছে, একটা বিরুদ্ধ শক্তি তো লাগবে যেটা এর সাথে কম্পিট করতে পারে। আওয়ামী লীগ খুব ভালো কিছু করবে না, সো ওখানে ওই আলাপের জায়গা আছে। নতুন দল তৈরি হোক, আমরাও যে কোনো দিক থেকে এটা চাইবো। হয়েছে তো দিল্লিতে আম আদমি পার্টি তৈরি হয়েছে না, দুটো মেজর দলকে সরিয়ে রেখে, এবং সেখানে তারা দখল করলো। পরে তারা পাঞ্জাবে সরকার গঠন করেছে, গোয়ার মতো জায়গায় তাদের বড় ফুটপ্রিন্ট তৈরি হতে পারে। কিন্তু এগুলো সবগুলো পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে হতে হবে। আমরা গণতন্ত্রর বেসিকটা হচ্ছে এরকম। এখানে একটা জিনিস মনে রাখতে হয়, পৃথিবীতে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যগুলো একটা আমি মনে করি, এটা নো সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড ইজ পারফেক্ট। গণতন্ত্রেরও ফ্ল আছে। ফ্ল হচ্ছে এটা যে গণতন্ত্রের ভোটের মাধ্যমে আমাদের অপছন্দের কেউ নির্বাচিত হয়ে যেতে পারে। মানে নরেন্দ্র মোদীর মতো একজন মানুষ ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন না, অযোগ্য কেউ হয়ে যেতে পারে। মানে অযোগ্য মানে হচ্ছে এটা অযোগ্যতা না, তার ব্রুটালিটি, হোয়াট হি ডিড ইন গুজরাট,
যেই মানুষটার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, কিন্তু গণতন্ত্রটা থাকলে যেটা সুবিধা হয় তাকে আপনি সরাতে পারেন। এই যে এবার প্রায় সরে যাচ্ছিল, আমরা ধারণা করি সামনে হয়তো হয়ে যাবে। সো আমরা ব্যক্তিগতভাবে আমার অপিনিয়ন হচ্ছে জনগণকে ডিসাইড করতে দেন, জনগণের ডিসিশন ভুলও হতে পারে, আবার তারা এটা শোধরাবে। এভাবেই গণতন্ত্র এগিয়ে যায়। এবং এই ক্যাম্পেইন যদি কারো থাকে, হুয়েভার দ্য পারসন, এই যে যারা শহীদ মিনারে গেছে তারা ঘরে ঘরে যাক, তারা এটা বলতে থাকুক, এটা চলুক, এটাই গণতন্ত্র। এভাবে যদি তারা এই মতামত এস্টাবলিশ করতে পারে, নতুন দল আসুক, নতুন দল ক্ষমতায় যাক, এভাবেই আমরা এগিয়ে যাব আর কি। জি ডক্টর চৌধুরী, জি বাট 30 সেকেন্ড আমি বলতে চাই যে ঘরে ঘরে যাওয়ার দরকার নাই। আপনারা যে সরকার আসতেছে তারা কিছু আইন, কিছু বিধি করতে পারেন যাতে এই পরিবারতান্ত্রিক যে স্ট্রাঙ্গল হোল্ড এই পার্টিগুলোর মধ্যে আছে সেটা যেন না থাকে। অর্থাৎ যেমন একজন আপনি রিটায়ার করলেন, একজন তার ছেলে কিংবা মেয়ে কিংবা তার স্ত্রী আসে তার জায়গায় থাকবে, তার গণতান্ত্রিক অধিকার। এটা গণতান্ত্রিক অধিকার না। আপনার যে এইগুলি গণতান্ত্রিক অধিকার না, এই অধিকারগুলিকে খণ্ড করে বন্ধ করে দিতে হবে। ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং ডক্টর জাহিদুর রহমান আমাদের সঙ্গে আলোচনা অংশ নেবার জন্য। দর্শকের যে শিক্ষাটা আমাদের রাজনীতিবিদরা নেন না, কিন্তু তাদের নেওয়া দরকার, সেটা আওয়ামী লীগ যারা করছেন তাদের তো বটেই, বিএনপিতে যারা আছেন অন্য দলের, স্বৈর শাসকের পরিণতি কখনো ভালো হয় না, পৃথিবীর কোথাও কখনো হয়নি। এবং বাংলাদেশ এটা আরও একবার, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে এবং জনগণকে চোখে আঙুল দিয়ে দেখে দিল। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, জনগণকে সকল ক্ষমতার মালিক করে দিতে হবে। আমাদের এমন কিছু ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দল বদলাতে পারবে না। আমাদের প্রতিষ্ঠানগুলো গড়বার দিকে মনোযোগ দিতে হবে এবং রাষ্ট্রের কাঠামোর সংস্কার করতে হবে, শাসন ব্যবস্থার সংস্কার করতে হবে এবং প্রয়োজন বোধে আমাদের সংবিধানকে, এবং সেটা খুব জরুরিও আমি মনে করি যে আমাদের সংবিধানকেও আসলে পুনরচনা করবার সময় এসছে। প্রচুর কাটাছেঁড়া হয়েছে, অনেক কন্ট্রাডিকশন এই সংবিধানের মধ্যে আছে এবং এই লক্ষ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্ররা যেটা বলেছে আমি মনে করি সেটা অযৌক্তিক নয়, যে বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে যতক্ষণ ক্ষমতা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবে, মাঠে থাকা দরকার, সজাগ সতর্ক দৃষ্টি রাখা দরকার এবং কোনো অগণতান্ত্রিক বা অনির্বাচিত বা রাষ্ট্রের প্রয়োজনেও, জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যদি কোনো সরকার গঠিত হয় সেই সরকার যেন দীর্ঘমেয়াদী না হয়। দুটো কাজ খুব গুরুত্বপূর্ণ, একটা অনেকেই প্রস্তাব করেছেন, সেটা হচ্ছে যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা যেতে পারে সংবিধান পুনর্রচনার জন্যে। আমি মনে করি 3 থেকে 6 মাস তার জন্য তারা সময় নিতে পারেন এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বোচ্চ 1 বছর সময়, সব মিলিয়ে 1 বছরের বেশি কোনো সরকার এখানে থাকা বাংলাদেশের জন্য ভালো হবে না। এবং যেহেতু আমরা গণতন্ত্রের কথা বলেছি, গণতন্ত্র চাই, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই প্রবেশ করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং ইতিমধ্যেই গণতান্ত্রিক বিশ্ব সে কথা বলতে শুরু করেছে যে তারা বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সেই প্রক্রিয়ার মধ্যে আমাদের ঢুকতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।